আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবাইকে আজকে রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের পরিবেশগত রসায়ন নিয়ে আমরা আলোচনা করছিলাম, এরই ধারাবাহিকতায় আজকের ক্লাস। তো আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হলো বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংঘটিত বিক্রিয়া এবং মাটিতে নাইট্রোজেন গ্যাস ফিক্সেশন, অর্থাৎ রিঅ্যাকশন ইন অ্যাটমসফিয়ার ডিউরিং থান্ডার স্টর্ম অ্যান্ড নাইট্রোজেন ফিক্সেশন ইন সয়েল। সাধারণ তাপমাত্রায় অক্সিজেন এবং নাইট্রোজেন বিক্রিয়া করে না। নাইট্রোজেনকে অ্যাজোট বা নিষ্ক্রিয় মৌল বলা হয়। নাইট্রোজেন কিন্তু অনেকটা নিষ্ক্রিয় গ্যাসের মতোই আচরণ করে, অর্থাৎ নাইট্রোজেন কোনো কিছুর সাথে সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না নির্দিষ্ট তাপমাত্রা ছাড়া। এবং আমাদের বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো রয়েছে এর মধ্যে নির্দিষ্ট 78% মতো রয়েছে নাইট্রোজেন এবং বাকিটা রয়েছে অক্সিজেন এবং অন্য গ্যাসগুলো মিশ্রিত অবস্থায় থাকে। তবে বায়ুমণ্ডলে এই নাইট্রোজেন অক্সিজেন থাকা অবস্থায় কিন্তু অক্সিজেন এবং নাইট্রোজেন কখনোই পরস্পরের সাথে বিক্রিয়া করে না। বৃষ্টির সময় মেঘে মেঘে যখন প্রচণ্ড সংঘর্ষ হয়, বজ্রপাতের সময় ওই স্থানের তাপমাত্রাটা হয়ে যায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। বজ্রপাতের সময় ওই স্থানের তাপমাত্রা হয়ে যাচ্ছে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রায় বায়ুর যে অক্সিজেন এবং নাইট্রোজেন থাকে তখন এদের মধ্যে বিক্রিয়া ঘটে এবং নাইট্রিক অক্সাইডের সৃষ্টি হয়। তাহলে স্বাভাবিক অবস্থায় বায়ুর নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কোনো বিক্রিয়া হচ্ছে না, কিন্তু যখন বজ্রপাত হচ্ছে তখন যেহেতু তাপমাত্রার একটা বিশাল চেঞ্জ হচ্ছে এবং এই তাপমাত্রা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছাচ্ছে, তখন নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করছে এবং এটা বায়ুর অক্সিজেন দিয়ে পরবর্তীতে বায়ুর অক্সিজেনের সাথে জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে তৈরি হচ্ছে এবং সবশেষে নাইট্রোজেন ডাইঅক্সাইড বায়ুর অক্সিজেন এবং বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তাহলে সম্পূর্ণ বিক্রিয়াগুলো যদি আমরা একবার দেখি, যে নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া এবং সেই বিক্রিয়ার তাপমাত্রা হচ্ছে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, তৈরি হলো নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা পরবর্তীতে জারিত হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তৈরি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড পানি এবং বাতাসের অক্সিজেন, পানি বৃষ্টির পানি এবং বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করলো নাইট্রিক অ্যাসিড। এইভাবে যে নাইট্রিক অ্যাসিডটা তৈরি হলো সেটা বৃষ্টির পানির সাথে মিশে যায় বলে লঘু অ্যাসিড হিসেবে সেটা ভূপৃষ্ঠে পড়ে যায়। যেহেতু বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে, এবং আমরা জানি নাইট্রিক অ্যাসিড মোটামুটি একটা লঘু ধরনের অ্যাসিড, এই অ্যাসিডটা লঘু হওয়ার কারণে সেটা সাধারণত খুব একটা ক্ষতি করে না। কিন্তু নাইট্রিক অ্যাসিড কিন্তু সবসময় যখন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, তখন কিন্তু এটা প্রচণ্ড বজ্রপাতের সময় এই নাইট্রিক অ্যাসিডটা বৃষ্টির পানির সাথে সাথে পড়ছে, কিন্তু সেটা আমাদের খুব একটা ক্ষতির কারণ হচ্ছে না, কারণ অ্যাসিডটা লঘু। বরং এটা প্রকৃতির আশীর্বাদ রূপে পরিচিত, কারণ সাধারণত বৃষ্টির পানির সাথে যে লঘু নাইট্রিক অ্যাসিড মাটিতে পতিত হয় তা মাটির ক্ষারকীয় উপাদানের সাথে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের নাইট্রেট লবণ তৈরি করে এবং এই লবণগুলো গাছপালার সার হিসেবে গ্রহণ করে এবং পুষ্টি এবং বৃদ্ধি সাধন করে। এজন্য বজ্রবৃষ্টির পর গাছ লতাপাতা সজ্জিত এবং দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এখানে উৎপন্ন ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট উদ্ভিদ তার শিকড়ের মূলরম দিয়ে সংগ্রহ করে এবং পুষ্টি কার্যক্রম সম্পন্ন করে। মাটিতে থাকা ক্যালসিয়াম অক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করলো ক্যালসিয়াম নাইট্রেট। নাইট্রিক অ্যাসিডের সাথে মাটিতে থাকা ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া করে তৈরি করলো ম্যাগনেসিয়াম নাইট্রেট। এই দুইটা লবণ উদ্ভিদ মূলরম দিয়ে যখন নিচ্ছে তখন তাদের বৃদ্ধি সাধন হচ্ছে। এবং নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু আমাদের, নাইট্রোজেন সমৃদ্ধ যে খাবারগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের শরীরের বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণে জরুরি। এবং খেয়াল করবে তোমরা, প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের যে মূল উপাদানটা, সেই অ্যামাইনো অ্যাসিড কিন্তু নাইট্রোজেন দিয়ে তৈরি, এর গঠনে নাইট্রোজেনের উপস্থিতি রয়েছে। তো আমাদের শরীরে উদ্ভিদ এবং প্রাণী উভয় শরীরের বৃদ্ধি সাধনের জন্য এই প্রোটিনটা যেমন দরকার, এবং সেই প্রোটিন মানেই হচ্ছে নাইট্রোজেনের উপস্থিতি। এবার আসলে নাইট্রোজেন ফিক্সেশন বলতে কী বোঝায়, অর্থাৎ বজ্রপাতের সময় কী ধরনের বিক্রিয়া তৈরি হচ্ছে এবং এই বিক্রিয়ার ফলে উদ্ভিদ কীভাবে খাদ্য গ্রহণ করছে, এই জিনিসটা কিন্তু আমরা জানলাম। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বজ্রপাতের সময় নাইট্রিক অ্যাসিড তৈরির যে বিক্রিয়াটা সেটা লেখা, বা নাইট্রিক অ্যাসিড, বৃষ্টির সাথে নাইট্রিক অ্যাসিড পড়লেও সেটা কেন ক্ষতিকারক নয়, সেটা কিভাবে উপকারী হচ্ছে উদ্ভিদের জন্য সেটা ব্যাখ্যা করা। এর মাঝখান থেকে আমরা ছোট অনুধাবন বা জ্ঞানের প্রশ্নের জন্য এই উত্তরগুলো কিন্তু এখান থেকে লিখতে পারি। বা নাইট্রোজেন এবং অক্সিজেনের সেই বজ্রপাতের তাপমাত্রাটা কত হয়ে থাকে সেটা সম্পর্কে লেখা। এবার আসলে নাইট্রোজেন ফিক্সেশন সম্পর্কে বলি। বায়ুস্থ যে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনকে যৌগে রূপান্তর করে ব্যবহার উপযোগী করে আবদ্ধ করে রাখার প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। অর্থাৎ বায়ুর যেই নাইট্রোজেনটা রয়েছে সেটা কিন্তু বায়ুতেই রয়ে যাচ্ছে, সেটা কিন্তু যৌগ না, মৌল হিসেবেই আছে।
সেটাকে যখন যৌগ হিসেবে সেই নাইট্রোজেনটাকে যৌগ হিসেবে যদি আমরা ব্যবহার উপযোগী করে আবদ্ধ করে রাখতে পারি, মানে আমাদের ব্যবহার হচ্ছে যে কোনো সময় আমাদের দরকার হবে তখন ব্যবহার করব, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। পূর্ববর্তী আলোচনায় নাইট্রোজেন ফিক্সেশন যেটা হয়েছিল, যেটা আমরা নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে পেলাম, সেটা কিন্তু হলো প্রাকৃতিকভাবে। তো কৃত্রিমভাবেও নাইট্রোজেন ফিক্সেশন সম্ভব, যেমন হেবারবোস পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যামোনিয়া এবং পরবর্তীতে ইউরিয়া সার তৈরি করা। আমরা হেবারবোস পদ্ধতির নাম শুনেছি। হেবারবোস পদ্ধতি কী তৈরি করা হয়? অ্যামোনিয়া তৈরি করা হয়। অ্যামোনিয়া তৈরি করতে নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন প্রয়োজন হয়। এখানে প্রভাবক হিসেবে আয়রন ব্যবহৃত, লৌহচূর্ণ ব্যবহৃত হয় এবং যে তাপমাত্রা থাকে সেটা হচ্ছে 450 থেকে 500 এবং চাপ থাকে 200 অ্যাটমসফিয়ার, এবং প্রভাবক উত্তেজক হিসেবে এখানে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম অক্সাইড। তৈরি হচ্ছে অ্যামোনিয়া। এটা হলো হেবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির প্রক্রিয়া। এবং এই অ্যামোনিয়া পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে উচ্চ চাপে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি হচ্ছে ইউরিয়া সার। ইউরিয়া সারের গঠন হচ্ছে H2NCO NH2 আর পানি। আবার অ্যামোনিয়া থেকে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে তা থেকে বিভিন্ন নাইট্রেট লবণ তৈরি করে সার হিসেবে ব্যবহার করা হয়। যেমন অ্যামোনিয়ার সাথে প্লাটিনামের উপস্থিতিতে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড এবং পানি তৈরি হচ্ছে। নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তীতে পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করছে নাইট্রিক অ্যাসিড। এটা কিন্তু অনেকটা আমাদের বজ্রপাতের সময় যে বিক্রিয়াটা হয়েছিল তার মতোই, তবে এখন আমরা শুধুমাত্র অ্যামোনিয়া থেকে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা বলা হচ্ছে এই প্রক্রিয়াটায়। তাহলে এখান থেকে আমরা নাইট্রোজেন ফিক্সেশন মানে কি বুঝলাম? নাইট্রোজেন ফিক্সেশন মানে হচ্ছে প্রকৃতিতে কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে, সেটা প্রাকৃতিকভাবে বৃষ্টির পানির মাধ্যমে, বজ্রপাতের মাধ্যমে। কিন্তু প্রকৃতির এই প্রাকৃতিক ঘটনা ছাড়াও যদি আমরা নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখতে চাই এবং আমাদের যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে আমাদের যে পদ্ধতির মধ্যে চলে যেতে হবে সেটা হলো বস প্রণালীতে, হেবারবোস প্রণালীতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া এবং পরবর্তীতে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের উচ্চচাপে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া সার, যেটা খুবই প্রয়োজনীয় উদ্ভিদের জন্য। এরপরে থেকে যায় যে অ্যামোনিয়া থেকে আবার অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের নাইট্রেট লবণ তৈরি করা সম্ভব। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে অসওয়াল্ড। তাহলে আমরা দুইটা পদ্ধতির নাম শুনলাম, একটা হচ্ছে হেবারবোস পদ্ধতি। হেবারবোস পদ্ধতিতে তৈরি করা হয় অ্যামোনিয়া থেকে পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ার মাধ্যমে উচ্চ চাপ এবং 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাচ্ছি আমরা ইউরিয়া। আর অ্যামোনিয়া থেকে অসওয়াল্ড পদ্ধতিতে পাওয়া যাচ্ছে নাইট্রিক অ্যাসিড, এবং এর জন্য প্রয়োজন হচ্ছে আমাদের প্লাটিনাম এমন 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। অ্যামোনিয়াকে অক্সিজেন দ্বারা জারিত করলে নাইট্রিক অক্সাইডকে অক্সিজেন দিয়ে পরবর্তীতে আবার জারিত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন এবং পানির বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এবং সেই নাইট্রিক অ্যাসিড থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের নাইট্রেট লবণ তৈরি করা সম্ভব। উৎপন্ন নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রেট সার, যেমন সেটা সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, এই সংকেতগুলো সবাই একটু খাতায় লিখবে এবং খাতায় বারবার লিখে এগুলো লেখার প্র্যাকটিস করবে। নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট এবং ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, এই নামগুলো এবং সংকেতগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে। এগুলো উৎপাদন করে মাটিতে মেশানো হয়। এসব নাইট্রেট সারের মধ্যে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট সারটা হচ্ছে সবচেয়ে বেশি সর্বোত্তম সার। এতে প্রায় 20% নাইট্রেট থাকে এবং এটা সহজেই মাটিতে দ্রবীভূত থাকলে হয়ে যায় এবং উদ্ভিদ খুব সহজেই সেটা গ্রহণ করতে পারে। নাইট্রোজেন যেভাবেই ফিক্সেশন করে রাখা হোক না কেন, যেমন সেটা অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে, ক্যালসিয়াম নাইট্রেট হতে পারে, এটা পুনরায় কিন্তু আবার বায়ুতে ফিরে যায়। কারণ উদ্ভিদ এবং প্রাণী যখন মরে যায় এবং এদের মধ্যে পচনের ফলে, ব্যাকটেরিয়ার ক্রিয়ার ফলে এটা আবার কিন্তু বায়ুতে মিশে যায়। ফলে বায়ুতে নাইট্রোজেনের যে মোট পরিমাণটা থাকে সেটা কিন্তু কখনোই কমে যায় না। এটা হলো অনেকটা নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন ফিক্সেশনের এই চিত্রটা কিন্তু সবাই একটু খাতায় এঁকে প্র্যাকটিস করবে। এখানে দেখো বায়ুমণ্ডল থেকে বজ্রপাতের সময় নাইট্রিক অ্যাসিড গঠন নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে হয়ে সেটা চলে গেল মাটি থেকে সেটা নাইট্রেট লবণ দ্রবীভূত হয়ে গেল, নাইট্রেট লবণ হিসেবে আমরা চলে গেল উদ্ভিদের কাছে। কারণ মাটিতে সেটা বিক্রিয়া, ওখানে অবস্থিত বিভিন্ন ক্ষারীয় পদার্থের সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ তৈরি করলো এবং সেটা চলে গেল উদ্ভিদ সেখান থেকে খাদ্য গ্রহণ করলো সার হিসেবে। এবং উদ্ভিদ পরবর্তীতে উদ্ভিদকে যখন প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করছে তখন সেটা চলে যাচ্ছে আবার প্রাণীতে। এরপর যখন প্রাণী মরে যাচ্ছে, এর মরণ এবং পচনের ফলে ডিনাইট্রিফাইং মানে হচ্ছে
নাইট্রোজেন বের হয়ে যাওয়া। নাইট্রোজেন ফিক্সেশন মানে নাইট্রোজেন জমা করে রাখা, আর ডিনাইট্রিফাইং মানে হচ্ছে নাইট্রোজেনটা বের হয়ে যাওয়া। তাহলে মরণ এবং পচনের ফলে প্রাণীর শরীরে যেই নাইট্রোজেনগুলো ছিল এগুলো জীবাণু দ্বারা, ডিনাইট্রিফাইং জীবাণু দ্বারা সেই নাইট্রোজেনগুলো আবার বায়ুমণ্ডলে ফিরে আসছে। এবার দেখো উদ্ভিদ থেকে কিভাবে যায়। যেমন উদ্ভিদের মরণ পচনের মাধ্যমে কিন্তু সেটা আবার মাটিতে চলে যায় এবং সেই মাটি থেকে কিন্তু সেটা আবার বায়ুমণ্ডলে ফিরে আসতেছে। উদ্ভিদের ক্ষেত্রেও মরণ পচনের ঘটনা ঘটছে। আবার প্রাণী থেকে সরাসরি মরণ পচনের মাধ্যমে সেটা মাটিতে যায় এবং মাটি থেকে পরবর্তীতে উদ্ভিদ থেকে আবার প্রাণীর মাধ্যমে এই চক্রটা চলতে থাকে। আবার উদ্ভিদ থেকে দেখা যায় সিম্বায়োটিক জীবাণু দ্বারা বায়ুমণ্ডল থেকে সরাসরি উদ্ভিদ, কিছু ধরনের জীবাণু থাকে যেগুলো উদ্ভিদের শিকড়ের মধ্যে থাকে, সেগুলো হচ্ছে সিম্বায়োটিক জীবাণু। সিম্বায়োটিক জীবাণু দিয়ে বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ সরাসরি নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, মাটির বজ্রপাত বা ওইভাবে করে না এসে সরাসরি কিছু উদ্ভিদের এই বৈশিষ্ট্য রয়েছে যে তারা সিম্বায়োটিক জীবাণু দ্বারা বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন নিতে পারে। এমন সেই সকল উদ্ভিদের যখন আবার মৃত্যু হয়, মারা যায়, সেই উদ্ভিদগুলোর মরণ এবং পচনের ফলে ডিনাইট্রিফাইং জীবাণুর মাধ্যমে বায়ুমণ্ডলে আবার নাইট্রোজেন চলে আসে। আমরা দেখতে পেলাম যে নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে কিভাবে বায়ুমণ্ডল থেকে মাটি থেকে উদ্ভিদ এবং উদ্ভিদ থেকে প্রাণীতে নাইট্রোজেনের যে পরিমাণটা রয়েছে সেটা প্রকৃতিতে স্থির থাকার জন্য কিভাবে এই চক্রটা আবর্তিত হচ্ছে। এখান থেকে যে প্রশ্নটা আসে, দেখো বইই আছে প্রশ্নটা, যে সংঘবদ্ধ বায়ুস্থ নাইট্রোজেন কিভাবে বায়ুমণ্ডলে ফিরে আসে। উত্তরটা সবাই একটু খেয়াল করো। উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পর বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা জীবদেহের পচন ঘটে, ফলে জীবদেহের প্রোটিন নাইট্রোসোফাইং জীবাণুর প্রভাবে বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়। এই অ্যামোনিয়া গ্যাস নাইট্রোসোমাস জীবাণুর প্রভাবে জারিত হয়ে নাইট্রাস অ্যাসিড NH2 HNO2, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। HNO3 যেটা সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে জীবাণুর প্রভাবে জারিত হয়ে নাইট্রাস অ্যাসিড গঠন করে, যা পরে নাইট্রিফাইং জীবাণুর মাধ্যমে জারিত হয়ে তৈরি হয়ে যাচ্ছে নাইট্রিক অ্যাসিড, এবং উৎপন্ন নাইট্রিক অ্যাসিডের একাংশ মাটির ক্ষারের সাথে বিক্রিয়ার ফলে তৈরি করছে নাইট্রেট লবণ, এবং বাকি অংশ ডিনাইট্রিফাইং জীবাণুর প্রভাবে বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস হিসেবে পরিণত হয়ে বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। এতে বায়ুমণ্ডলের মোট নাইট্রোজেনের যে পরিমাণ 78% সেটা সবসময় স্থির থাকে, তবে এটা চক্রাকারে আবর্তিত হতে থাকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে যে বায়ুর যেই নাইট্রোজেনটা থাকে সেটা আসলে স্বাভাবিকভাবে নিষ্ক্রিয় থাকে, তবে বজ্রপাতের সময় নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ার ফলে যে বজ্রপাতের ফলে যে অতিরিক্ত তাপমাত্রা হয়, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বিক্রিয়া হয়, সেটা হচ্ছে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এবং এর ফলে কিভাবে প্রকৃতিতে আসলে নাইট্রোজেন ফিক্সেশন হয় বা অ্যাসিডের যে প্রকৃতিতে যে অ্যাসিড বৃষ্টিটা হয়, যে লঘু নাইট্রিক অ্যাসিডটা আসে, লঘু নাইট্রিক অ্যাসিডটা কীভাবে, তো নাইট্রোসিফাইং যে বিক্রিয়াটা হয় এর মাধ্যমে দেখা যায় আমরা পরিবেশে যে অ্যাসিড বৃষ্টিটা হয় সেটা নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শ থাকে বজ্রপাতের সময়, কিন্তু সেই নাইট্রিক অ্যাসিডটা আমাদের শরীরের জন্য খুব একটা ক্ষতিকারক হয় না সেই বৃষ্টির পানিটা, কারণ সেটা লঘু অ্যাসিড হওয়ার কারণে। এরপরে আমরা দেখলাম যে নাইট্রিক অ্যাসিড থেকে পরবর্তীতে কিভাবে মাটিতে নাইট্রেট লবণগুলো তৈরি হচ্ছে, মাটিতে অবস্থিত বিভিন্ন ক্ষারীয় পদার্থের সংস্পর্শে এসে সেই নাইট্রিক অ্যাসিডটা পরবর্তীতে কিভাবে নাইট্রেট লবণে পরিণত হচ্ছে। তো এইটা গেল প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। এরপরে আমরা পড়লাম কৃত্রিমভাবে কিভাবে নাইট্রোজেন ফিক্সেশন করা যায়। এর মধ্যে দুইটা পদ্ধতির নাম বললাম, একটা হচ্ছে হেবারবোস প্রণালীতে অ্যামোনিয়া তৈরি, আর একটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতির মাধ্যমে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি, এবং সেই নাইট্রিক অ্যাসিড থেকে আবার কৃত্রিমভাবে বিভিন্ন ধরনের সার তৈরি করা। এর মধ্যে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট যেই সারের নামটা করলাম সেটা হচ্ছে সর্বোত্তম সার, যেখানে 20% নাইট্রেট থাকে। এরপর আমরা নাইট্রোজেন ফিক্সেশনের যেই চিত্রটা রয়েছে বা নাইট্রোজেন চক্রের যেই চিত্র সেই চিত্রটা দেখলাম, এবং এখানে আমরা খুব সুন্দরভাবে এই ব্যাখ্যাটা পেলাম যে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণটা কীভাবে সবসময় স্থির থাকে, যে এতটুকু বারবার পরিবর্তনের ফলেও বারবার সেটা বাহক পরিবর্তন করছে, কখনো বায়ুমণ্ডল, কখনো মাটি, কখনো উদ্ভিদ, কখনো প্রাণী, কিন্তু শেষ পর্যন্ত বায়ুতে যেই নাইট্রোজেনের পরিমাণটা সেটা কখনোই 1%-এর জন্য কমে যাচ্ছে না, সেটা সবসময় 78% থাকছে। তো এই পরিমাণটা কীভাবে ফিক্স থাকছে, কী প্রক্রিয়াগুলো হচ্ছে সেই প্রক্রিয়াগুলো আমরা পড়লাম। এর মধ্যে আমরা নাইট্রোসোফাইং জীবাণুর নাম পড়লাম, নাইট্রোসোমাস জীবাণুর নাম পড়লাম, তারপর ডিনাইট্রিফাইং একটি প্রক্রিয়ার কথা বললাম যার মাধ্যমে নাইট্রোজেনটা বের হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে, তারপর নাইট্রিফাইং জীবাণুর যার মাধ্যমে জারিত হয়ে নাইট্রাস অ্যাসিড থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে।
তো শব্দগুলো কতগুলো শব্দ আছে তোমাদের খুব নতুন, এই শব্দগুলো উত্তরগুলো সবসময় পড়বে, যেটা উত্তরটা পড়বে সেটা সাথে সাথে খাতায় লিখবে, দেখে দেখে 1-2 বার লিখে পরবর্তীতে না দেখে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে বানান ভুল থেকে শুরু করে সব কিছুতেই যথেষ্ট অগ্রগতি হবে তোমাদের। তো ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।